ঠিক আছে, চলো আমরা জিন রেগুলেশনটা স্টার্ট করে দিই। এখন দেখো নর্মালি জিন রেগুলেশনকে এটাতে আমি আসতেছি। প্রথমে দেখো আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, আমি শুরু করে দিছি, এটা একটা ডিএনএ, এই এটা একটা ডিএনএ, এবং ডিএনএতে কিছু ফাংশনাল ইউনিট থাকে। কি থাকে? ফাংশনাল ইউনিট, যেগুলো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং জীবের সকল জৈবিক কার্য কি করে? নিয়ন্ত্রণ করে। এগুলোকে আমি কি বলছিলাম? এগুলোকে বলছিলাম জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, এটা একটা জিন, এটা একটা জিন। তাহলে জিন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, যেটা একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে এবং জীবের বডির ভিতরে, দেহের ভিতরে যত জৈবিক কার্য সম্পাদন হয় সব ডিএনএ দ্বারা, এই জিন দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। ডিএনএর কিন্তু সব অংশ কিন্তু আমাদের বডির ফাংশনগুলো করে না। ডিএনএ একটা স্পেসিফিক অংশ আমাদের বডি ফাংশনটা করে, ওইটাই হচ্ছে জিন। তাহলে দিস ইজ জিন। তো আমি বলছিলাম কি, যে এই জিনটা প্রকাশ পেতে হলে, এই জিনের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে, এই জিনটা প্রকাশ পেলে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, একটা জৈবিক কার্য কি হবে? সম্পাদন হবে। এখন জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে কিসের মাধ্যমে? বলছিলাম প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে কিসের মাধ্যমে? প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। মোট কথা, একটা জিনে প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে, একটা জিনে প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে। ওই প্রোটিন তৈরির ইনফরমেশন দিয়ে একটা কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আর যখন একটা প্রোটিন তৈরি হবে তখন এই জিনটা কি হবে? এই জিনটা কি হবে? এক্সপ্রেস হবে। এই জিনটা কি পাবে? প্রকাশ পাবে যখন একটা প্রোটিন তৈরি হবে। দ্যাট মিন্স প্রতিটা জিনকে প্রকাশ পেতে হলে, বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে হলে অবশ্যই প্রতিটা জিন থেকে একটা প্রোটিন তৈরির মাধ্যমেই জিনটা কি পাবে? প্রকাশ পাবে। একটা প্রোটিন তৈরি হইতে হবে। তো প্রোটিন তৈরির প্রসেস, এই যে জিন থেকে প্রোটিন, এই তৈরি প্রসেস থেকে আমি বলছিলাম সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে? প্রোটিন তৈরির মাধ্যমে। তো ফার্স্ট স্টেপে কি ছিল? জিনটাতে যে প্রোটিন তৈরির ইনফরমেশন ছিল, প্রথমে এগুলো এমআরএনএতে কি হয়েছিল? কপি হয়েছিল, মেসেঞ্জার আরএনএ। এটা আমি পড়েছিলাম ট্রান্সক্রিপশনে। এটা আমি কোথায় পড়েছি? ট্রান্সক্রিপশন। এই প্রসেসটাকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন, তাই না? এগুলো একটু বুঝতে হবে, মানে এগুলো তো বুঝেছি, অনেকে ফার্স্ট দেখতেছ। তো জিন থেকে প্রথমে কি হবে? জিনে যে প্রোটিন তৈরির ইনফরমেশনগুলো আছে, এগুলো এমআরএনএতে কি হবে? কপি হবে। ট্রান্সক্রিপশন মিন্স হোয়াট? ট্রান্সক্রিপশন মিন্স নকল করা, কপি করা। এমআরএনএতে এখন এই জিনের যে প্রোটিন তৈরির কোডগুলো আছে, এমআরএনএ তো প্রোটিন তৈরির কি আছে? কোডগুলো আছে। এখন এই ঘটনা হয় কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ডিএনএতে হয়, তাই তো? তো এমআরএনএ কি করবে? নিউক্লিয়াস থেকে বের হয়ে কার কাছে যাবে? রাইবোজোমের কাছে। কারণ কি? প্রোটিন তৈরি হয় কোথায়? আমি তো বলছি প্রোটিন তৈরি হইতে হবে। আমি কি বলছি? প্রোটিন তৈরি না হইলে তো হবে না, প্রোটিন তৈরি হইতে হবে। এখন প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন তৈরির যন্ত্রটার নাম কি? মেশিনটার নাম কি? রাইবোজোম। প্রোটিন তৈরির মেশিনটার নাম কি? রাইবোজোম। তাহলে এমআরএনএ কে কার কাছে যেতে হবে? এমআরএনএ কে রাইবোজোমের কাছে যেতে হবে। তাহলে এমআরএনএ কি করবে? এমআরএনএ রাইবোজোমের কাছে গিয়ে কি তৈরি করবে? প্রোটিন। কি তৈরি করবে? প্রোটিন। আর এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। এটা আমি গত ক্লাসে পড়াইছি। ট্রান্সলেশন ফুল ভিডিও আছে ট্রান্সলেশনে আমার, হ্যাঁ, খুবই ডিটেলস ভাবে পড়াইছি ট্রান্সলেশনটা। এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আর যখনই প্রোটিন তৈরি হবে, সাথে সাথে এই জিনটা কি হবে? এক্সপ্রেস হবে। সাথে সাথে এই জিনটা কি হবে? এক্সপ্রেস হবে। দিস ইজ জিন এক্সপ্রেশন। এভাবে জিন কি করে? তার বৈশিষ্ট্য প্রকাশ করে। কিন্তু ভাইয়া এটা তো বুঝলাম, এটা তো আপনি আমাদেরকে পড়াইছেন গত 3 দিন ধরে বা 4 দিন ধরে, যতদিন ধরে হোক, এটা এই পুরো ঘটনাটা আপনি আমাদেরকে বুঝাইছেন। কিন্তু ভাইয়া তাহলে জিন রেগুলেশনটা কি?
এটাই হচ্ছে আজকে আমাদের টপিক, জিন রেগুলেশন। জিন রেগুলেশন বুঝতে হলে অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে, আর এই জিনিসটা তো তোমরা সবাই কম বেশি সবাই বুঝো। যারা নতুন কলেজে উঠছো তারা আমার ভিডিওটা দেখছো আশা করি, তাহলে সবাই আশা করি বুঝছো এই টপিকসটা। টুডে আওয়ার টপিক ইজ জিন রেগুলেশন। ওকে, তাহলে এটা আমি মুছে দিই। জিন রেগুলেশন, ফার্স্ট অফ অল তুমি যদি জিন রেগুলেশনটা বুঝতে চাও তোমাকে কিছু সিম্পল জিনিস আগে বুঝতে হবে। ভাই সিম্পল জিনিস না বুঝলে তো জটিল জিনিস বোঝা যায় না। আগে সিম্পল জিনিস বুঝো তারপরে জটিল জিনিস বুঝতে পারবা, তাই না? আগে সরিয়ে সারিয়ে না শিখলে তো কি একটা সেন্টেন্স লেখা যায় না বা একটা শব্দ লেখা যায় না। আগে সরিয়ে সারিয়ে বুঝতে হবে। চলো একটু সরিয়ে সারিয়ে বুঝি, ঠিক আছে? প্রথমে আসো, আমাদের বডিতে নিউমেরাস সেল আছে, মানে অসংখ্য বিভিন্ন টাইপসের সেল আছে, টিস্যু আছে, এটা তোমরা জানো। ফর এক্সাম্পল স্টোমাক, পাকস্থলিতে যে ধরনের সেল আছে, অনেক ধরনের সেল আছে। দেন আমি বলি স্কিন সেল, আমাদের স্কিনেও কি আছে? সেল আছে। দেন মাসেল সেল, আমাদের মাসেলও কি আছে? সেল আছে। ওকে, তাহলে আমি কয়েকটা সেলের কথা বলতেছি। মাসেল সেল, ওকে, মাসেল টিস্যু তো থাকে মাসেল সেল। ওকে, দেন আমি যদি বলি স্টোমাক সেল, বা স্টোমাক না, ইন্টেস্টাইন সেল বলি। ইন্টেস্টাইন সেল বা ইন্টেস্টাইন টু টাইপস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। যে কোনো একটা ইন্টেস্টাইন ধরো, স্মল ইন্টেস্টাইন ধরো, ইন্টেস্টাইন সেল, ইন্টেস্টাইনেও কি আছে? সেল আছে। ফর এক্সাম্পল স্মল ইন্টেস্টাইন। ওকে, স্কিন সেল আছে, তাই না? আমি খুব আস্তে আস্তে পড়াবো, কারণ জিন রেগুলেশন বুঝতে হলে এই ঘটনাগুলো বুঝতে হবে। তোমাদের বইয়ে জিন রেগুলেশন জানি না মানে আছে, মানে জাস্ট সংক্ষেপে বলছে, তো আমি চেষ্টা করবো আমার এই ক্লাসে ডিটেলস বলতে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখো মাসেল সেল, স্মল ইন্টেস্টাইন সেল, স্কিন সেল। আচ্ছা বলো তো, সেলেতে ডিএনএ থাকে না? তাহলে মাসেল সেল যদি একটা সেল হয়, ভাই এটার একটা কি আছে? ডিএনএ আছে। ভাই স্মল ইন্টেস্টাইন সেল, এটারও কি আছে? একটা ডিএনএ আছে। তোমরা মেনশন দিয়ে দাও। ওকে, ভাই স্কিন সেল, এটারও একটা কি আছে? ডিএনএ আছে। আঁকলাম ভাই ডিএনএ, সবাই তো জানি আমরা, ভাই এটা তো আমরা জানি যে প্রতিটা সেলের তো অবশ্যই কি থাকবে? নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াস থাকলে ওখানে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম থাকলে ওখানে কি আছে? ডিএনএ আছে, তাই না? তো মাসেল সেলের সাইজ যেরকম, ইন্টেস্টাইনের সেল সাইজ কি সেরকম হবে নাকি অন্যরকম হবে? অবশ্যই ভিন্ন হবে না? তাহলে এই প্রতিটা সেলের সেল সাইজটা কি অন্যরকম, ফাংশনটাও কি বিভিন্ন। তাহলে মাসেল সেলের ফাংশন হচ্ছে মাসেল কন্ট্রাকশন, মানে মাসেলকে সংকোচন প্রসারণ করা। স্মল ইন্টেস্টাইন সেলের কাজ হচ্ছে আমরা যখন খাবার খাই ওই খাবারগুলোকে ডাইজেস্ট করা, পরিপাক করা, ঠিক আছে? আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলোকে কি করা? ডাইজেস্ট করা, পরিপাক করা। স্কিন সেলের কাজ হচ্ছে আমাদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। ফর এক্সাম্পল বাইরে থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো আসতে পারে না, এগুলো যখন আমাদের স্কিন দিয়ে প্রবেশ করে স্কিন সেল বাধা দেয়, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে বাধা দেয়, আসতে দেয় না। তিনোটার সাইজও ডিফারেন্ট, ফাংশনও ডিফারেন্ট, বাট একটা জিনিস মিল আছে তিনোটাতে, সেটা কি জানো? প্রতিটা ডিএনএ সেম। যত ধরনের সেল আছে সবার সেলের ডিএনএ সেম। ভাই ডিএনএ সেম না? তোমরা কি একটা সেলের জন্য এক একটা ডিএনএ ভরো? তোমরা কি মাসেল সেলের জন্য কি এক ধরনের ডিএনএ পড়ছো? স্মল ইন্টেস্টাইন সেলের জন্য কি আরেক ধরনের ডিএনএ পড়ছো? না, প্রতিটা সেলের ডিএনএটা সেম, এটা কমন, ডিএনএ সেম। মানে কি আমরা জানি ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 4 ধরনের নিউক্লিওটাইড থাকে। এখানে থাকলে এখানেও থাকবে, এখানে থাকলে এখানেও থাকবে, সেম স্ট্রাকচার বলো, ফাংশন বলো, সেম প্রতিটা সেলে, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, ডিএনএটা সেম, কিন্তু মাসেল সেলে থেকে যে প্রোটিনটা তৈরি হবে, স্মল ইন্টেস্টাইন থেকে যে প্রোটিনটা তৈরি হবে মানে ডিএনএ থেকে, স্কিন সেলের ডিএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হবে, সেগুলো কি একই? আমার কথা হচ্ছে দিস ইজ মাসেল সেল ডিএনএ। ডিএনএ থেকে কি হয়? এমআরএনএ হয়। এমআরএনএ থেকে কি হয়?
প্রোটিন তৈরি হয়। ভাই প্রতিটা সেলের তো প্রোটিন দরকার, তাই না? প্রোটিন দরকার। তো এখান থেকে যে প্রোটিনটা তৈরি হবে, এখান থেকে এই সেল থেকে যে প্রোটিনটা তৈরি হবে, এই সেল থেকে যে প্রোটিনটা তৈরি হবে, সেগুলো কি সেম হবে নাকি হবে না? এটা একটা প্রশ্ন থাকতে পারে না? ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে ডিএনএ তো ভাই এখানকার ডিএনএ সাথে এটার ডিএনএ ম্যাচ। এনজাইম বলি কারণ এনজাইম না থাকলে তো খাবার ডাইজেস্ট হবে না, এনজাইম না থাকলে তো খাবার পরিপাক হবে না। তো ইন্টেস্টাইন সেল কিছু এনজাইম কি করে? প্রডিউস করে। এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তোমরা জানো এনজাইম কি? একটা প্রোটিন। স্কিন সেলের যে প্রোটিনটা তৈরি হয়, ফর এক্সাম্পল মেমব্রেন প্রোটিন থাকে, ঠিক আছে, রিসেপ্টর প্রোটিন থাকে, বাইরে সিগন্যাল নেওয়ার জন্য কতগুলো প্রোটিন থাকে। তাহলে মাসল সেলের যে প্রোটিনটা দরকার, সে প্রোটিনটা স্মল ইন্টেস্টাইন সেলের দরকার হবে না। মাসল সেলের যে প্রোটিনটা দরকার, স্মল ইন্টেস্টাইন সেলের সে প্রোটিনটা দরকার হবে না। আবার স্কিন সেলের যে প্রোটিনটা দরকার, স্মল ইন্টেস্টাইনে সে প্রোটিনটা দরকার হবে না। দ্যাট মিনস প্রোটিনের তৈরি হওয়াটা ভ্যারি করে, প্রতিটা সেলে ভ্যারি করে। তার মানে প্রতিটা সেল প্রোটিন কি করতে পারবে? তৈরি করতে পারবে তার নিজের চাহিদা মতো, তার নিজের চাহিদা মতো, ঠিক আছে। দ্যাট মিনস একটা সেল কি করতে পারে? জিনটাকে কন্ট্রোল করতে পারে। একটা সেল কি করতে পারে? জিনকে কন্ট্রোল করতে পারে। কিভাবে? যে ভাই আমার এই প্রোটিনটা দরকার, তুমি এটা বানাও, ওইটা বানাইও না। ভাই বা জিনকে বলে আর কি, ভাই আমার এই প্রোটিনটা দরকার। এই সেল বলতেছে কি, ভাই আমার এই প্রোটিনটা দরকার, তুমি এটা বানাও ভাই, অন্যটা বানাইও না। আমার ওগুলো দরকার নেই ভাই, ওগুলো আমার জন্য কোনো কাজে আসবে না। আমার ভাই এই প্রোটিনটা দরকার, তুমি এই প্রোটিনটা বানাও আমার জন্য। তো জিন থেকেই তো প্রোটিন হবে, জিন থেকে কি হবে? প্রোটিন হবে। ইন্টেস্টাইন সেল বললো ভাই আমার ওই মাসল সেলে যে প্রোটিনটা আছে আমার ওইটা দরকার নেই ভাই, ওইটা আমি ইউজ করতে পারি না, বা ওইটার ফাংশনটা আমি জানি না, আমার যেটা দরকার সেটা তুমি বানাও, ঠিক আছে। কে বললো? স্মল ইন্টেস্টাইন সেল। স্কিন সেল বললো ভাই মাসল সেল যেটা বানায় ওটাও বাদ দাও, ইন্টেস্টাইন সেল যেটা বানায় ওটাও বাদ দাও, তোমার আমার শরীরে ভাই ডিএনএ আছে, এখানে যে জিনটা আছে এখান থেকে ভাই ওদের প্রোটিনটা বানায় না, আমার জন্য একটা আলাদা প্রোটিন বানাও, আমার এই প্রোটিনটা দরকার, তুমি এই প্রোটিনটা বানাও। দ্যাট মিনস একটা সেল কি ধরনের প্রোটিন তৈরি করতে পারে ফ্রম ইটস ডিএনএ, তার নিজস্ব ডিএনএ থেকে কি ধরনের প্রোটিন তৈরি করতে হবে সেটা সে কন্ট্রোল করতে পারে, রেগুলেট করতে পারে। রেগুলেট মিনস কন্ট্রোল, কন্ট্রোল করতে পারে, রেগুলেট করতে পারে। দিস ইজ কল্ড জিন রেগুলেশন, দিস ইজ কল্ড জিন রেগুলেশন। তাহলে মোটামুটি বুঝতে পারতেছো জিন রেগুলেশন মানে কি? জিন থেকে কি তৈরি হবে? এটা যদি একটা জিন হয়, মাসল সেলের এই জিনটা যে প্রোটিনটা তৈরি করবে, ইন্টেস্টাইন সেলের এই জিনটা সে প্রোটিন তৈরি করবে না, স্কিন সেলের এই জিনটা সে প্রোটিন তৈরি করবে না। তারা তাদের চাহিদা মতো প্রোটিন তৈরি করতে পারবে। আমি গত ক্লাসে ট্রান্সলেশনে প্রোটিন পড়েছিলাম, প্রোটিন তৈরি হয়েছিল জিন থেকে। প্রতিটা সেল নিজের চাহিদা মতো জিন থেকে কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে, কন্ট্রোল করতে পারে। এটাকেই বলে জিন রেগুলেশন। তাহলে মোটামুটি বুঝতে পারছো আসলে জিন রেগুলেশন কি? আমি ডিটেলসে আসতেছি ভাই, মোটামুটি তো বুঝতে পারতেছো জিন রেগুলেশন মানে কি? মানে একটা জিন, একটা সেল তার জিনকে কন্ট্রোল করতে পারে, যে ভাই আমার এই প্রোটিনটা দরকার, তুমি এই প্রোটিনটা বানাও, আমার ওই প্রোটিনটা দরকার নাই, ঠিক আছে। একটা এক্সাম্পল দিতে পারি, যেমন বি সেল। আমাদের ইমিউনি সিস্টেমে, আমাদের ইমিউন সিস্টেমে একটা সেল আছে যেটার নাম হচ্ছে বি সেল। বি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। বি সেলের কাজ হচ্ছে কি তৈরি করা? অ্যান্টিবডি। অ্যান্টিবডি ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটিন, দিস ইজ, এটা একটা প্রোটিন। তাহলে বি সেল কি অ্যান্টিবডি বাদে অন্য কোনো প্রোটিন তৈরি করবে? তোমার কি মনে হয়? বি সেলের কাজই হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, আর অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন। তাহলে বি সেলে যে জিন থাকবে, ওই জিনটা এমনভাবে এক্সপ্রেস হবে, এমনভাবে প্রোটিনটা তৈরি, ওই জিন থেকে প্রোটিনটা তৈরি হবে যাতে অ্যান্টিবডি তৈরি হয়, অন্য কিছু, অন্য কোনো প্রোটিন যাতে তৈরি না হয়, ঠিক আছে। তেমনি আমাদের প্যানক্রিয়াস, অগ্নাশয় গ্রন্থিতে, আমাদের কি অগ্নাশয় গ্রন্থিতে একটা সেল আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষে। আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষে একটা সেল আছে, নাম হচ্ছে বিটা সেল। নাম হচ্ছে কি? বিটা সেল। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। ইনসুলিন ইজ ওয়ান কাইন্ড অফ হরমোন, এন্ড এটা একটা প্রোটিন। ইনসুলিন ইজ ওয়ান কাইন্ড অফ হরমোন, এটা অলসো একটা প্রোটিন। ইনসুলিন একটা কি? প্রোটিন, হরমোনও এবং প্রোটিনও।
তাহলে বিটা সেল কি অ্যান্টিবডি তৈরি করবে? তোমার কি মনে হয় বিটা সেল কি অ্যান্টিবডি তৈরি করবে? না, বিটা সেল তৈরি করবে ইনসুলিন হরমোন। তাহলে বিটা সেলের যে জিন আছে ওই জিন থেকে যে প্রোটিনটা তৈরি হবে এটা অবশ্যই কি হবে? ইনসুলিন হবে। দ্যাট মিন্স প্রতিটা সেলের ডিএনএতে যে জিন আছে ওই জিন থেকে স্পেসিফিক কোন প্রোটিনটা তৈরি করবে ওইটা রেগুলেট করতে পারে, কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল, দিস ইজ কল্ড জিন রেগুলেশন। আমি তোমাদেরকে বেসিক দিচ্ছি, ঠিক আছে? ডিটেলসে তো আসতেছি। তাহলে মোটামুটি জিন রেগুলেশন বুঝতে পারছো। চলো এবার আমরা একটু ডিটেলসের দিকে যাই। ওকে, আসো। প্রথমে একটা জিনিস মাথায় রাখো, আমাদের সেলে কি আছে? ডিএনএ আছে। এটা আমাদের ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম। ওকে, এটা আমাদের ডিএনএ। মনে রাখবা ডিএনএ তে কি থাকে? জিন থাকে। তাহলে ধরো এতটুক পর্যন্ত এটা একটা জিন। ধরো এটা একটা জিন, এদিক দিয়েও কি আছে? জিন আছে, ঠিক আছে? এটাও একটা জিন, এটাও একটা জিন, ঠিক আছে? তবে যে জিনটা প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে, যে জিনে প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে তাদেরকে বলবো স্ট্রাকচারাল জিন। তাদেরকে বলবো স্ট্রাকচারাল জিন। দ্যাট মিন্স স্ট্রাকচারাল জিন মানে হোয়াট? স্ট্রাকচারাল জিন মানে হচ্ছে যে জিন থেকে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হবে, যে জিন থেকে অ্যাকচুয়ালি প্রোটিন বা এনজাইম প্রোটিন একই কথা, যে জিন থেকে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হবে তাকে বলবো স্ট্রাকচারাল জিন, গঠনগত জিন। এখান থেকে এই জিন থেকে একটা প্রোটিন তৈরি হবে বা একটা এনজাইম তৈরি হবে। তো এখানেও তো ভাইয়া জিন আছে, তাহলে এই জিনগুলোকে কি বলবো? এখানেও ভাইয়া জিন আছে, তো এখান থেকে তো কি হয় না? প্রোটিন তৈরি হবে না। তবে এটাও জিন, সব জিন থেকে তো প্রোটিন তৈরি হয় না। যে সকল জিন থেকে প্রোটিন তৈরি হয় তাদেরকে বলবো স্ট্রাকচারাল জিন। আর যে সকল জিন থেকে প্রোটিন তৈরি হয় না তাদেরকে বলবো রেগুলেটরি জিন। রেগুলেটরি জিন ভাই এটা কি? যে জিন থেকে প্রোটিন তৈরি হয় বা এনজাইম তৈরি হয় তাদেরকে বলে স্ট্রাকচারাল জিন। আর যে জিনগুলো থেকে প্রোটিন তৈরি হয় না তাদেরকে বলবো রেগুলেটরি জিন। অ্যাকচুয়ালি আমাদের ডিএনএতে 20,400 নিউক্লিওটাইড বেস পেয়ার আছে স্ট্রাকচারাল জিনে। আমাদের বডিতে ফুল ডিএনএতে 3.2 বিলিয়ন নিউক্লিওটাইড আছে। দ্যাট অনেকগুলা, বাট অনলি 20,400 নিউক্লিওটাইড বেস পেয়ার আর স্ট্রাকচারাল জিন। মানে কত কম, বুঝছো? মানে কত কম। আমাদের বডিতে 3.2 ডিএনএতে 3.2 নিউক্লিওটাইড বেস পেয়ার আছে, বাট ফাংশন করে কতটুকু? মাত্র 20,400, মাত্র 20,400। বাকিগুলো হচ্ছে রেগুলেটরি জিন, বাকিগুলোই হচ্ছে রেগুলেটরি জিন। দ্যাট মিনস আমি বলতে পারি রেগুলেটরি জিন হচ্ছে 98% and only 2% ইজ স্ট্রাকচারাল জিন। মানে আমাদের বডিতে ডিএনএতে যতগুলো বেস পেয়ার আছে তার মধ্যে স্ট্রাকচারাল জিন মানে এই জায়গা থেকে প্রোটিন তৈরি হয় মাত্র 2%, ঠিক আছে? মাত্র 2% নিউক্লিওটাইড বেস পেয়ার থেকে প্রোটিন তৈরি হয়, আর 98%টা কাজ করে রেগুলেটরি জিন হিসেবে। রেগুলেটরি জিন মানে কি ভাইয়া? মানে হচ্ছে এই রেগুলেটরি জিন এই স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল অর রেগুলেট করে। কি করে ভাইয়া? কন্ট্রোল অর রেগুলেট করে। কে? রেগুলেটরি জিন কাকে? স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করে আর রেগুলেট করে, হেল্প করে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছো আশা করি। এখন এই জিনিসটা যদি বুঝো, স্ট্রাকচারাল জিন মানে হচ্ছে ওখান থেকে প্রোটিন তৈরি হবে। এখন দেখো এই রেগুলেটরি জিনের ফাংশনটা কি? কি বললাম? রেগুলেটরি জিনের ফাংশন হচ্ছে এই স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করা আর রেগুলেট করা। এই যে জিন রেগুলেশন, ঠিক আছে? রেগুলেটরি জিনের কাজ হচ্ছে কি স্ট্রাকচারাল জিনকে রেগুলেট করা আর ফাংশন করা। এখন কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। আসলে রেগুলেটরি জিনে কি থাকে? দেখো রেগুলেটরি জিনে কি কি থাকতে পারে। রেগুলেটরি জিনে থাকতে পারে, এটাকে আমি রেগুলেটরি জিনে কি কি থাকতে পারে একটু দেখাই। রেগুলেটরি জিনে একটু দাঁড়াও। সেটা হচ্ছে এখানে রেগুলেটরি জিনে এক জায়গায়
এদিকে একটা অপারেটর থাকতে পারে। দিস ইজ কল্ড অপারেটর। ও দিয়ে বলতেছি অপারেটর। অপারেটর কি আসতেছি, রেগুলেটরের জিনের বিভিন্ন পোর্শন দেখাচ্ছি, অংশ। রেগুলেটরের জিনে একটা কি থাকবে, অপারেটর থাকবে। কার? স্ট্রাকচারাল জিনের পাশে। আর এটা হচ্ছে প্রোমোটার। ভাই প্রোমোটার কি তো আমি পড়েছি ভাই, প্রোমোটার তো আমি ট্রান্সক্রিপশনে পড়েছি, মনে আছে? তার মানে প্রোমোটার আর স্ট্রাকচারাল জিনের মাঝখানে একটা অপারেটর থাকে। কি থাকে ভাইয়া? একটা অপারেটর। কার মাঝখানে? প্রোমোটার এবং স্ট্রাকচারাল জিনের মাঝখানে একটা অপারেটর থাকে। ঠিক আছে? প্রোমোটার কি তোমরা কমেন্ট বক্সে বলো, ওকে, আমি চেক করব। আর প্রোমোটার হচ্ছে মূলত এমন একটা জায়গা যেখানে আরএনএ পলিমারেজ কি করে, বাইন্ড করে। এই জায়গায় কি করে, আরএনএ পলিমারেজ। যারা আমার ট্রান্সক্রিপশন ভিডিওটা দেখছো, আমি প্রোমোটার জিনিসটা খুবই সিম্পলিফাই করে বুঝাইছি, মানে ভেঙে ভেঙে পড়াইছি প্রোমোটার জিনিসটা। বইয়ে কিন্তু প্রোমোটার নিয়ে এত কিছু বলা নাই। ট্রান্সক্রিপশন ভিডিওটা দেখবা যারা নতুন, প্রোমোটার জিনিসটা আমি ওখানে বুঝাইছি, এখানে আমি বোঝানোর দরকার নেই, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। আর সবসময় মাথায় রাখবা প্রোমোটারে যুক্ত হয় আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের কাজ কি? আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে এমআরএনএ তৈরি করা। একটা জিন থেকে প্রোটিন কিভাবে তৈরি হয় একটু আগে বলছি না? দেখছো কেন বলছি? একটা জিন থেকে কেন প্রোটিন কিভাবে তৈরি হয়? প্রথমে এমআরএনএ তৈরি হবে, আর এমআরএনএ তৈরি করে কে? আরএনএ পলিমারেজ। তো আরএনএ পলিমারেজ প্রোমোটারে বসে। কিসে বসে? প্রোমোটারে বসে। ঠিক আছে, ওকে। এখান থেকে ঠিক অনেক দূরে আরেক ধরনের জিন থাকে। একটু ভালো করে আমি রেগুলেটরি পোর্শনটা বুঝাচ্ছি। এটা তো স্ট্রাকচারাল জিন, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন। আমি তোমাদেরকে রেগুলেটরি পোর্শনটা বুঝাচ্ছি, যেটা স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করে, কি করে, কন্ট্রোল করে। ঠিক এখান থেকে এই জায়গায় ধরো, এই জায়গায় আরেক ধরনের জিন থাকে, একটু দূরে থাকবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড রেগুলেটরি জিন। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, ভালো করে খেয়াল করো, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এগুলাকে বলা হয় রেগুলেটরি পোর্শন। রেগুলেটরি পোর্শন মানে কি? রেগুলেটরি পোর্শন মানে হচ্ছে এগুলা স্ট্রাকচারাল জিনকে, এই জায়গা থেকে তো কি হবে, প্রোটিন তৈরি হবে। এই স্ট্রাকচারাল জিনকে কি করে, রেগুলেট করে, কন্ট্রোল করে। এই প্রোটিনটা তৈরি হবে কিনা এরা নির্ধারণ করে দেয়। এই প্রোটিনটা তৈরি হবে কিনা, মানে এই জিনটা থেকে প্রোটিন তৈরি হবে কিনা এরা এটা নির্ধারণ করে দেয়। তার মানে রেগুলেটরি পোর্শনে তিনটা পার্ট আছে। প্রথমে খুব দূরের দিকে এদিকে একটা রেগুলেটরি জিন থাকবে, অ্যাকচুয়ালি এটাই কি করে, কন্ট্রোল করে। তারপর প্রোমোটার তো থাকে, এটা জানো, প্রতিটা জিনের আগে একটা প্রোমোটার থাকে, তবে প্রোমোটারের মাঝখানে একটা অপারেটর থাকবে। প্রতিটা স্ট্রাকচারাল জিনের আগে একটা প্রোমোটার থাকে, এটা তোমরা জানো যারা আমার ট্রান্সক্রিপশন ভিডিওটা ক্লাসটা করছো। এবং এই প্রোমোটার আর স্ট্রাকচারাল জিনের মাঝখানে একটা অপারেটর থাকে। অপারেটর কি এটা আমি বুঝাবো। এতটুকু পর্যন্ত অল ওকে, তোমরা বুঝছো? যদি এতটুকু পর্যন্ত বুঝো, চলো আমরা একটু ডিটেলসে যাই। ওকে, চলো একটু ডিটেলসে যাই। ওকে, মোট কথা মাথায় রাখবা, রেগুলেটরি পোর্শনটাই স্ট্রাকচারাল জিনকে কি করে, কন্ট্রোল করে। whether the gene is transcribed, মানে এখান থেকে প্রোটিনটা তৈরি হবে অর নট। কারা? এরা নির্ধারণ করে দেয় এই জিনটা প্রোটিন তৈরি করবে নাকি করবে না। কন্ট্রোল করতে পারে, বুঝতেছো? এটা কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। চলো এই জিনিসটা একটু ডিটেলস দেখি, চলো। ওকে, প্রথমে দেখো, আমরা আজকে টপিকস হচ্ছে জিন রেগুলেশন, মানে জিন কিভাবে রেগুলেটর জিনকে কিভাবে কন্ট্রোল করে। মোট কথা হচ্ছে জিন রেগুলেশন বোঝার জন্য একটা টপিক বুঝতে হবে, সেটার নাম হচ্ছে ল্যাক অপেরন। মোস্ট কমন জিন রেগুলেশন ইজ কল্ড ল্যাক অপেরন। এটা হচ্ছে বেসিক মডেল অফ জিন রেগুলেশন। মোট কথা জিন রেগুলেশন বোঝার জন্য আমাদেরকে অবশ্যই ল্যাক অপেরন বুঝতে হবে। যারা ল্যাক অপেরন বুঝবে তারাই জিন রেগুলেশন বুঝবে, যারা এটা বুঝবে না তারা
জিন রেগুলেশনও বুঝবে না। তো মোট কথা হচ্ছে মোস্ট কমন এবং বেসিক মডেল অফ জিন রেগুলেশন ইজ ল্যাক অপেরন। আজকে আমরা এই ল্যাক অপেরনটাই পড়াবো। এটা বুঝলে তুমি জিন রেগুলেশনটা বুঝবা, ঠিক আছে? প্রথমে আসো ল্যাক মানে কি, একটু ভেঙে দিই। ল্যাক মানে কি? ল্যাক মানে হচ্ছে ল্যাকটোজ। আচ্ছা তোমরা ল্যাকটোজ চিনো? কি ল্যাকটোজ কি? ল্যাকটোজ কি? ল্যাকটোজ কি কমেন্টে বলো। ল্যাকটোজ কি? ল্যাকটোজ হচ্ছে কি? কার্বোহাইড্রেট। একজনে বলছে বুঝি নাই। ভাইয়া এখন বুঝবা, ল্যাক অপেরন যে এখন পড়াচ্ছি এখন বুঝবা। আগেরটা একটু কম বুঝছো না, সমস্যা নাই, এখন বুঝবা। একজন বলছে বুঝো নাই। কার্বোহাইড্রেট, ল্যাকটোজ হচ্ছে কি? কার্বোহাইড্রেট, ঠিক আছে? এটাকে আমরা মিল্ক সুগার বলি। এটাকে আমরা কি বলি? মিল্ক সুগার। মানে আমরা জানি যে মিল্কে একটা সুগার থাকে, নাম হচ্ছে ল্যাকটোজ, আমরা জানি কিন্তু এটা। অ্যান্ড ল্যাকটোজ ইজ কার্বোহাইড্রেট, ঠিক আছে? এখন কথা হচ্ছে ল্যাকটোজকে ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম কাজ করে। কি? ল্যাকটোজ এটা একটা কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম কাজ করবে না? তাহলে ধরো ল্যাকটোজকে কাজ করার জন্য বা ল্যাকটোজটা ভাঙার জন্য একটা এনজাইম কাজ করবে, মানে প্রোটিন। এনজাইম মানে কি? এনজাইম মানে হচ্ছে প্রোটিন। ল্যাকটোজকে ভাঙলে আমরা দুই ধরনের মনোস্যাকারাইড পাবো। একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। যারা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়ছো, অধ্যায় 3 বোটানির 3য় চ্যাপ্টারে, যারা সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ছো তারা কিন্তু জানো ল্যাকটোজ ইজ ডাইস্যাকারাইড। ল্যাকটোজ ইজ ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? ডাইস্যাকারাইড মানে কি? ল্যাকটোজকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো। কি কি? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। ল্যাকটোজ ডাইস্যাকারাইড, তাহলে ল্যাকটোজকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। এই গ্লুকোজ আর গ্যালাক্টোজকে তো আর ভাঙা যায় না, কারণ গ্লুকোজ হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, গ্যালাক্টোজও সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, এগুলোকে আর ভাঙা যায় না। তবে ল্যাকটোজকে ভাঙা যায়, কারণ ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তো ল্যাকটোজকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাবো। মনোস্যাকারাইডকে আর ভাঙা যায় না, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তো ল্যাকটোজকে ভাঙবে কি? একটা এনজাইম না, মানে একটা প্রোটিন না? এই প্রোটিনটা কি হইতে হবে? তৈরি হইতে হবে না? এই প্রোটিনটা তৈরি করবে জিন। কে তৈরি করবে? এই প্রোটিনটা তৈরি করবে কি? জিন। এই প্রোটিনটা তৈরি করবে কি? একটা জিন। ল্যাকটোজকে ভাঙার জন্য একটা এনজাইম কাজ করবে, মানে একটা প্রোটিন কাজ করবে। এই প্রোটিনটা তৈরি করবে কে? একটা জিন। কে তৈরি করবে? একটা জিন। একটা জিন যখন ল্যাকটোজ ভাঙার জন্য একটা এনজাইম প্রডিউস করবে, প্রোটিন তৈরি করবে, সাথে সাথে ল্যাকটোজ ভেঙে যাবে, ভেঙে গিয়ে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কি হবে? কনভার্ট হবে। তবে এখান থেকে নিউট্রিয়েন্ট পাওয়া যাবে, পুষ্টি পাওয়া যাবে, এখান থেকে এনার্জি পাওয়া যাবে। এগুলো ইউজ করে আমরা কি পাওয়া যাবে? এনার্জি পাওয়া যাবে। আচ্ছা ল্যাকটোজ তো বুঝছো, এবার আসো অপেরন কি? আসল খেলা হচ্ছে অপেরনে। যে অপেরন বুঝবে সেই মোটামুটি এই টপিক্সটা বুঝে যাবে। আসল খেলা হচ্ছে কি? অপেরন। অ্যাকচুয়ালি অপেরন ইজ, আমি একটা অপেরনের ডেফিনেশন দিচ্ছি। অপেরন ইজ গ্রুপ অফ জিনস। অপেরন ইজ গ্রুপ অফ জিনস। অপেরন কি? অপেরন হচ্ছে কি? গ্রুপ অফ জিনস। জিন তো অনেকগুলো থাকে, ঠিক আছে না? তো একটা জিনের গ্রুপকে আমরা অপেরন বলবো, যেখান থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। অপেরন কি? গ্রুপ অফ জিনস, যেখান থেকে প্রথমে একটা কি তৈরি হবে? গ্রুপ অফ জিনস থেকে প্রথমে একটা কি তৈরি হবে? mRNA। অপেরন ইজ গ্রুপ অফ জিনস, যেখান থেকে একটা কি তৈরি হবে? mRNA, সিঙ্গেল mRNA। মাথায় রাখবা সিঙ্গেল। আর সিঙ্গেল mRNA থেকে তৈরি হবে ডিফারেন্ট প্রোটিন। সিঙ্গেল mRNA থেকে তৈরি হবে ডিফারেন্ট প্রোটিন। ভাইয়া এই জিনিসটা বুঝি নাই ভাই, আমি এই জিনিসটা বুঝি নাই। না বুঝানোর কথা। প্রথমে আসো গ্রুপ অফ জিনস মানে কি? অনেকগুলো জিন আছে। ধরো এটা একটা জিন, এটা একটা জিন, এটা একটা জিন। কয়টা জিন? 3টা জিন। তাহলে গ্রুপ অফ জিন না? তা আমরা জানি যে ভাইয়া 3টা জিন থেকে তো 3টা mRNA তৈরি হবে। তার মানে এখান থেকে একটা mRNA তৈরি হবে। প্রথমে তো এটা জানি, এখান থেকে একটা mRNA তৈরি হবে, এটা তো জানো। এখান থেকে একটা mRNA তৈরি হবে। কিন্তু আপনি লিখছেন ভাইয়া সিঙ্গেল mRNA। এটা কি ভাইয়া?
আপনি লিখছেন সিঙ্গেল অ্যামাইনো, এখানে তো 3টা অ্যামাইনো হবে, যদি 3টা জিন থাকে 3টা জিন থেকে তো 3টা অ্যামাইনো হবে। এটাই হচ্ছে আসল খেলা, এটাই হচ্ছে অপেরন। অপেরন ইজ কি গ্রুপ অফ জিনস যেখান থেকে একটা সিঙ্গেল অ্যামাইনো তৈরি হবে, একটা সিঙ্গেল অ্যামাইনো তৈরি হবে। এই অ্যামাইনোকে বলতে পারো পলিসিস্টোনিক অ্যামাইনো, পলিসিস্টোনিক অ্যামাইনো। কেন ভাইয়া এটাকে পলি? কারণ হচ্ছে এই অ্যামাইনোটা সিঙ্গেল হইলেও, এই অ্যামাইনোটা সিঙ্গেল হইলেও এখানে ডিফারেন্ট প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে। এই অ্যামাইনোটা সিঙ্গেল হইলেও এখানে ডিফারেন্ট প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে। তাহলে কয়টা প্রোটিন তৈরির ইনফরমেশন থাকবে? একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে এই প্রোটিনটাতে 3টা প্রোটিন তৈরির ইনফরমেশন থাকবে, যদিও এটা একটা সিঙ্গেল অ্যামাইনো। দিস ইজ অ্যাকচুয়ালি অপেরন। দ্য গ্রুপ অফ জিনস ইজ কল্ড অপেরন। তাহলে অপেরন কি ভাইয়া? ল্যাক তো বুঝছো, ল্যাক মানে হচ্ছে ল্যাকটোস, আর অপেরন মানে কি? অপেরন মানে হচ্ছে কি গ্রুপ অফ জিনস যেগুলো থেকে কি তৈরি হবে, যদি 3টা জিন থাকে তাহলে 3টা জিন থেকে 3টা প্রোটিন তৈরি হবে না? তবে প্রথমে কি হবে, এই গ্রুপ অফ জিনস থেকে একটা সিঙ্গেল অ্যামাইনো তৈরি হবে, সিঙ্গেল, নট 3টা অ্যামাইনো। 3টা জিন থাকলে 3টা অ্যামাইনো হবে না, একটা সিঙ্গেল অ্যামাইনো হবে। এটাকে বলা হয় পলিসিস্টোনিক অ্যামাইনো। কেন পলিসিস্টোনিক অ্যামাইনো? যদিও এটা সিঙ্গেল, তবুও এটা 3 ধরনের প্রোটিন তৈরির ইনফরমেশন কি করে, বহন করে, ক্যারি করে। 3 ধরনের, 1 2 3। তার মানে এখান থেকে আমরা 3টা প্রোটিন পাবো, যদিও এটা সিঙ্গেল অ্যামাইনো, এখান থেকে আমরা 3টা প্রোটিন পাবো। এই গ্রুপ অফ জিনসকে বলা হয় অপেরন। এই গ্রুপ অফ জিনসকে বলা হয় কি? অপেরন। তাহলে ল্যাক অপেরন বুঝছো? চলো এবার ল্যাক অপেরন যদি বুঝি। ল্যাক অপেরন এই জিনটাকে, ল্যাক অপেরনের 3টা ডিফারেন্ট জিন থাকে, এই জিনটাকে কিভাবে রেগুলেট করা হবে, কন্ট্রোল করা হবে, এটা একটু দেখি। চলো আমি আস্তে আস্তে শুরুর দিকে সরিয়ে সারিয়ে বুঝাচ্ছি। যদি সরিয়ে সারিয়ে রশি দীর্ঘি না বুঝো তাহলে একটা সেন্টেন্স লিখতে পারবা না, একটা বাক্য লিখতে পারবা না, একটা শব্দ লিখতে পারবা না। এটা তো তোমাদের জন্য নতুন জিনিস, আমি জানি তোমরা এটা ঠিক মতো পড়ো নাই, বা এটা তো বইও ঠিক মতো বলা নেই, আমি জানি। তাই আমি এটা তো আগে তোমাদেরকে চিনাচ্ছি, সরিয়ে সারিয়ে রশি দীর্ঘি এগুলো চিনাচ্ছি, তারপর বাক্যতে যাব, রচনাতে যাব, তাই তো প্যারাগ্রাফে যাব। ওকে চলো আস্তে আস্তে আসো, আমরা আস্তে আস্তে যাই, সমস্যা নাই। তাড়াহুড়া করে করলে কিছু বুঝবা না। চলো আমরা আমাদের যে টপিকস সেটা হচ্ছে ল্যাক অপেরন। ল্যাক অপেরন, তাহলে ল্যাকও চিনো, অপেরনও চিনো। চলো আমরা একটা ল্যাক অপেরনের জিন দেখি। দেখো একটু খেয়াল করো ভাই, এখনই আমরা সবকিছু বুঝে যাব। দেখো এটা হচ্ছে আমাদের ডিএনএ। একটা কথা বলি, জিন রেগুলেশনটা প্রোক্যারিওটে বেশি হয়। একটা কথা বলি, জিন রেগুলেশনটা প্রোক্যারিওটে বেশি হয়। ভাই জিন রেগুলেশনটা কোথায় বেশি হয়? প্রোক্যারিওটে চিনো? ব্যাকটেরিয়া ইজ ওয়ান কাইন্ড অফ প্রোক্যারিওট, তাহলে ব্যাকটেরিয়াতে জিন রেগুলেশন বেশি হয়। আর জিন রেগুলেশন সাম ইউক্যারিওটে হয়, সব না, সাম ইউক্যারিওট, যেমন মানুষের ক্ষেত্রেও হয়, ঠিক আছে? সাম ইউক্যারিওটে কি হয়? জিন রেগুলেশন হয়। তবে বেশিরভাগ জিন রেগুলেশন হয় কোথায়? প্রোক্যারিওট, মানে আদিকোষী প্রাণীতে, যেমন ব্যাকটেরিয়া। তেমনি ল্যাক অ্যাপারেন্টটা হয় একটা ব্যাকটেরিয়াতে, নাম হচ্ছে ই কলাই, ইস্টেরিচিয়া কলাই, মোস্ট কমন ব্যাকটেরিয়া। ল্যাক অ্যাপারেন্টটা কোথায় হয়? ই কলাইতে হয়, ঠিক আছে? আচ্ছা এতটুকু তো বুঝছো। এবার আসো, এটা একটা ই কলাই ডিএনএ বা ই কলাই জিন, এটা একটা ই কলাই জিন। তাহলে আমি কি বলছি? অপেরন মানে কি? গ্রুপ অফ জিনস। তাহলে ই কলাইতে যেহেতু অপেরনটা থাকে, তাহলে অপেরনে গ্রুপ অফ জিন থাকবে। দেখো অপেরনে 3টা ডিফারেন্ট জিন থাকে, একটু আমি দেখাচ্ছি। 3টা ডিফারেন্ট জিন, এক দুই তিন, ঠিক আছে? 3টা ডিফারেন্ট জিন থাকে। কি কি? কার? ল্যাক অপেরন। কি কি? ল্যাক জেট, এটা একটা জিন। ল্যাক জেট, ল্যাক ওয়াই, এটা একটা জিন, অ্যান্ড ল্যাক এ। তাহলে দেখো অপেরন হচ্ছে কি গ্রুপ অফ জিনস, তাহলে এখানে কয়টা জিন? 3টা জিন। ল্যাক অপেরনে কয়টা জিন? 3টা জিন। কি কি? ল্যাক জেট, ল্যাক ওয়াই, ল্যাক এ। তাহলে এটা গ্রুপ অফ জিনস। এটা কি? গ্রুপ অফ জিন। 3 ধরনের জিন আছে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। প্রতিটা জিনের আগে একটা প্রমোটর থাকে, আমি ট্রান্সক্রিপশনে পড়াইছি।
প্রতিটা জিনের আগে একটা কি থাকে, প্রমোটর থাকে। তাহলে এদিকে একটা কি থাকবে, প্রমোটর থাকবে। দিস ইজ প্রমোটর। তাহলে এদিকে আমি লিখে দিই পি দিয়ে, বুঝবা তো না? জাস্ট পি লিখতেছি, পি দিয়ে বুঝবা তো? পি মানে হচ্ছে প্রমোটর। তাহলে এদিক দিয়ে একটু লিখে দিচ্ছি, পি মানে হচ্ছে প্রমোটার। প্রতিটা, এটা কিন্তু আমি পড়াইছি ট্রান্সক্রিপশনে, প্রতিটা জিনের আগে একটা প্রমোটর থাকে। যেহেতু এটি প্রোক্যারিওট, প্রোক্যারিওটে মাথায় রাখবা, প্রোক্যারিওটে একটাই প্রমোটর থাকে। প্রোক্যারিওটে আলাদা আলাদা কোনো কি থাকবে না, প্রমোটর থাকবে না। প্রোক্যারিওটে যতগুলাই জিন থাকুক একটা প্রমোটর থাকবে, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে প্রতিটা জিনের জন্য আলাদা আলাদা কি থাকবে, প্রমোটর থাকবে। প্রোক্যারিওটে যতগুলো জিন থাকুক একটা প্রমোটর থাকবে, আর ইউক্যারিওটে প্রতিটা জিনের জন্য আলাদা আলাদা কি থাকবে, প্রমোটর থাকবে। যেহেতু আমি এটা প্রোক্যারিওট নিয়ে আলোচনা করতেছি, ইকলাই নিয়ে আলোচনা করতেছি, তাই এখানে একটা প্রমোটর দিচ্ছি। ওকে, এই প্রমোটর আর জিনের মাঝখানে একটা অপারেটর থাকে। কি থাকে? একটা অপারেটর। আমি ভাই এটাকে ও দিয়ে প্রকাশ করতেছি। ও মানে হচ্ছে অপারেটর। ও মানে হচ্ছে কি, অপারেটর। ও মানে হচ্ছে কি, অপারেটর। ভাইয়া জিজ্ঞেস করতে পারো, প্রমোটর তো বুঝলাম ভাইয়া, প্রমোটর কি? প্রমোটর হচ্ছে যেখানে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করবে, এটা তো বুঝলাম, কিন্তু ভাইয়া অপারেটর কি? এটা একটু মাথায় রাখতে। অপারেটরটা এখানে মেইন। অপারেটরটাকে তুমি সুইচের সাথে তুলনা করতে পারো। কিসের সাথে? সুইচ চেনো তো? ফ্যানের সুইচ, লাইটের সুইচ। কি করো? সুইচ অন করলে ফ্যান ঘুরে, সুইচ অফ করলে ফ্যান ঘুরে না। সুইচ অন করলে লাইট জ্বলে, সুইচ অফ করলে লাইট জ্বলে না। এটাই হচ্ছে অপারেটর। অপারেটর ইজ লাইক সুইচ, যেটা অন থাকলে, ল্যাক অপারেটরের ক্ষেত্রে এটা যদি অন থাকে, তাহলে এই জিনটা থেকে এমআরএনএ তৈরি হবে, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। কি বলতেছি? এই সুইচটা যদি অন থাকে, ভাই ফ্যানের সুইচ যদি অন করো তাহলে ফ্যান ঘুরবে, ফ্যানের সুইচ যদি অফ করো তাহলে ফ্যান ঘুরবে না। তো অপারেটর ইজ লাইক সুইচটা যদি অন থাকে জিনগুলো প্রোটিন তৈরি করবে, সুইচটা যদি অফ থাকে জিনগুলো প্রোটিন তৈরি করবে না। দ্যাট মিনস রেগুলেট করতেছে, কন্ট্রোল করতেছে। বুঝতে পারছো অপারেটর কি? এখন আরো কিছু তো জিনিস আছে, এটা তো বলবো। তো অপারেটর আগে আমি একটু চিনিয়েছি, অপারেটর কাজটা কি। ওকে, দেখো অপারেটর এটা তো বুঝলা, প্রমোটর বুঝলা, কারণ প্রমোটরের কাজ হচ্ছে কি, প্রমোটরের কাজ হচ্ছে আরএনএ পলিমারেজকে একটা ঠিকানা দেওয়া। তো আরএনএ পলিমারেজ যখন আসবে এখানে যখন আরএনএ পলিমারেজ আসবে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, এগুলোর কোনো ফাংশন নাই, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এটা একটু বুঝো। তাহলে এই জায়গায় কি আসবে, প্রমোটরে কি আসবে ভাই, এই জিনগুলো আগে এমআরএনএ তৈরি কনভার্ট হতে হবে না, তো একটা কি আসতে হবে না, প্রমোটর আসতে, আরএনএ পলিমারেজ আসতে হবে না। ধরো এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। সবসময় মাথায় রাখবা, আরএনএ পলিমারেজ কোথায় বাইন্ড করে, প্রমোটরের সাথে। প্রমোটর না থাকলে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে না। ঠিক আছে, এবার দেখো ঠিক এখান থেকে একটু দূরে, প্রমোটর থেকে একটু দূরে আরেক ধরনের জিন থাকে। কি থাকে? আরেক ধরনের জিন থাকে। কি দেখো, এই জায়গায় আরেক ধরনের দেখা যাচ্ছে, দেখো এই জায়গায় আরেক ধরনের জিন থাকে। কি ভাইয়া? ভাই অনেকে, আমি এখনো শেষ করি না লেকচারটা, একেবারে যখন শেষ করবো শেষ মুহূর্তে গিয়ে তুমি জিন রেগুলেশনটা বুঝে যাবা। লাস্টের দিক পর্যন্ত ওয়েট করতে হবে, লাস্টের দিক পর্যন্ত যদি থাকো জিন রেগুলেশন বুঝে দেওয়া। এভাবে অর্ধেকে একবার আসতেছে, একবার যাচ্ছ, একবার আসছো, বুঝবা না। রেকর্ডেড ভার্সন থেকে বুঝতে হবে আর কি, এখন লাইভে বুঝবা না। থাকো, শেষ মুহূর্তে গিয়ে আসল খেলা, ওখানে গিয়ে বুঝে যাবা। ঠিক আছে, আমি তো আগে টার্মগুলো চিনাইতে হবে ভাই, এগুলো যদি না চিনি তুমি কেমনে বুঝবা? শরীয় সারিয়া তো তোমাকে বুঝাইতে হবে, বুঝতেছো তো না? বোরিং হইও না, হ্যাঁ বোরিং হইও না, বোর হইও না। এই জায়গায় আরেকটা জিন থাকবে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ল্যাক আই। আমি যেহেতু ল্যাক অপেরন পড়াচ্ছি আমি ল্যাক অপেরন, তো এখানে ল্যাক ই তো থাকবে, তাই না? এই জায়গায় একটা জিন থাকে, নাম হচ্ছে কি, ল্যাক আই। কি নাম? কি? ল্যাক আই। এটা এক ধরনের জিন, এটাকে আমরা বলি রেগুলেটরি জিন।
অ্যাকচুয়ালি এটা অপারেটরকে কি করে, কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি ল্যাক এটা অপারেটরকে কন্ট্রোল করে। ওই যে অপারেটরের কাজ কি বলছি, সুইচ অন হইলে এটা তৈরি হবে, এখান থেকে প্রোটিন তৈরি হবে। সুইচ অফ হইলে মানে অপারেটর হচ্ছে সুইচ, অপারেটর যদি অফ থাকে এখান থেকে কোনো প্রোটিন তৈরি হবে না, ল্যাক অপারেটর থেকে কোনো প্রোটিন তৈরি হবে না। যদি অপারেটর অন থাকে তাহলে প্রোটিন তৈরি হবে। এখন কথা হচ্ছে সুইচ অফ অন কে করে? কিরে ভাই, ফ্যানের সুইচটা কে অন করে? তুমি, আমি, নাকি নাকি বিড়াল ভাল্লুক এগুলো ফ্যানের সুইচ অফ করে, অফ অন করে? ফ্যানের সুইচ অফ অন তো কেউ একজনকে তো করতে হবে, নাইলে ফ্যানের অফ সুইচ তো নিজে নিজে অন অফ হয়ে যাবে না। কাউকে না কাউকে তো ফ্যানকে সুইচটাকে অন করতে হবে। তো কথা হচ্ছে এই অপারেটর তো সুইচ, বুঝলাম ভাইয়া, কিন্তু অপারেটরে এই সুইচটা অন করে কে, অফ করে কে? দিস ল্যাক আই জিন কন্ট্রোল দিস সুইচ। তাহলে এই ল্যাক আই জিনটা কি করে, সুইচ অফ অনটা কি করে, কন্ট্রোল করে। এর যদি ইচ্ছা হয়েছে এই অপারেটর সুইচ অন করবে, এর যদি ইচ্ছা না হয় এর সুইচটা কি রাখবে, অফ রাখবে। তাহলে এটা যেহেতু একটা জিন, এটা থেকে একটা প্রোটিন তৈরি হবে। ভাই ল্যাকাইট একটা কি জিন, রেগুলেটরি জিন, মাথায় রাখো। জিন থেকে তো প্রোটিন তৈরি হয়, এটা জানো। তাহলে এখান থেকে একটা প্রোটিন তৈরি হবে, তাহলে এখান থেকে একটা প্রোটিন তৈরি হবে। কি প্রোটিন? দেখো ভাই এখান থেকে একটা কি তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। এরকম ধরো প্রোটিনটা এরকম, এই প্রোটিনটাকে বলা হয় রিপ্রেসর। এই প্রোটিনটাকে বলা হয়, এই প্রোটিনটাকে বলা হয় রিপ্রেসর। কি বলে? রিপ্রেসর। তার মানে ল্যাকাই জিনটা, এই জিনটা একটা প্রোটিন তৈরি করে। এটা যেহেতু জিন একটা প্রোটিনটা তৈরি করবে, এই প্রোটিনটা তৈরি করবে, এটা হচ্ছে রিপ্রেসর। রিপ্রেসরের কাজ হচ্ছে অপারেটরে এসে বাইন্ড করা। রিপ্রেসরের কাজ হচ্ছে অপারেটরে এসে বাইন্ড করা। এটা অপারেটর না, এটা সুইচ না। তো ধরো রিপ্রেসরটা এখন কোথায় বসলো, এখানে বসলো। এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, এই রিপ্রেসরটা এখন কি করলো, এখানে বসে গেল। কোথায়? অপারেটরে। এই রিপ্রেসরটা এখন কি বসলো, অপারেটরে বসে। এটা তো আরএনএ পলিমারেজ, এটা জানো, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, আর এটা হচ্ছে রিপ্রেসর। ভাই রিপ্রেসর যদি অপারেটরে বসে থাকে তাহলে অপারেটরের সুইচ অফ হয়ে যাবে, অপারেটরটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। যদি রিপ্রেসরটা অপারেটরে বসে, যদি রিপ্রেসরটা অপারেটরে বসে, যদি রিফ্রিজারেটরটা অপারেটরে বসে, সুইচ অফ হয়ে যাবে। আর যদি সুইচ অফ হয়, this RNA polymerase cannot transcribe the gene from this gene, cannot transcribe mRNA from this gene. That means একটা ব্লক হয়েছে না, দেখো তো রিপ্রেসর যুক্ত হওয়ার কারণে একটা ব্লক হয়েছে না। তা আরএনএ পলিমারেজ এদিক দিয়ে যাইতে পারতেছে। কিরে ভাই, ট্রাফিক জ্যাম হলে তো কি যায়, কোনো গাড়ি যাইতে পারে জ্যামে পড়লে? এদিকে ভাই রিপ্রেসরটা ব্লক করে গেছে, আরএনএ পলিমারেজ বেচারা যাইতে পারতেছে না। যেহেতু আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ঠিক আছে, এখানে লিখে দিছি। বেচারা রিপ্রেসরটা জায়গাটা ব্লক করে দিছে, সুইচটা অফ করে দিছে। বেচারা আরএনএ পলিমারেজ এদিক দিয়ে যাইতে পারতেছে না। এখন আরএনএ পলিমারেজ যদি এদিক দিয়ে না যায়, এখান থেকে কি একটা সিস্টোনিক এমআরএনএ তৈরি হবে? এই জিন থেকে কি এমআরএনএ তৈরি হবে? যদি যাইতে না পারে, আরএনএ পলিমারেজের কাজ কি এমআরএনএ তৈরি করা না? এই জিনগুলো থেকে এমআরএনএ তৈরি করতে হবে না? একটা সিঙ্গেল এমআরএনএ তৈরি করতে হবে না? পলিসিস্টোনিক এমআরএনএ এর আগে দেখাইছি, পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি করতে হবে না? ভাই তৈরি হবে এমআরএনএ। আর এমআরএনএ যদি তৈরি না হয়, প্রোটিন তৈরি হবে। এমআরএনএ যদি তৈরি না হয়, প্রোটিন তৈরি হবে। এটাই তো জিন রেগুলেশন। এটাই কি, এটাই জিন রেগুলেশন। মানে হচ্ছে কি, একটা জিন প্রোটিন তৈরি করবে কিনা করবে না, এটা রেগুলেট করে দেয় এই রেগুলেটরি পোর্শন বা এই রেগুলেটরি জিন, এই রিপ্রেসর। দিস ইজ জিন রেগুলেশন। ঠিক আছে, এখন তো বুঝতেছো মোটামুটি যে কিভাবে জিনটাকে কন্ট্রোল করতেছে। দেখো, জিন থাকা মানে হচ্ছে এক্সপ্রেস হয়ে যাওয়া না। আরএনএ পলিমারেজ ভাই এই রিপ্রেসরের কারণে যাইতে পারতেছে না, ব্লক করে ফেলছে রাস্তাটা। রিপ্রেসর, দিস রিপ্রেসর জায়গাটা কি করে ফেলছে, ব্লক করে ফেলছে। বেচারা আরএনএ পলিমারেজ এদিক দিয়ে যাইতে পারতেছে না। না যাইলে তো এখান থেকে এমআরএনএ তৈরি হবে না, পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি হবে না।
আর এমআরএনএ যদি তৈরি হয় না, এখান থেকে 3টা প্রোটিন তৈরি হবে না। কয়টা জিন আছে? একটা দুইটা জিন, একটা দুইটা তিনটা জিন আছে। 3টা জিন থেকে প্রথমে একটা সিঙ্গেল এমআরএনএ তৈরি হবে, মানে পলিসিস্টনিক এমআরএনএ। আর ওই সিঙ্গেল এমআরএনএ থেকে 3টা প্রোটিন তৈরি হবে। যেহেতু 3টা জিন আছে, প্রোটিন তৈরি হবে কয়টা? 3টা। কিন্তু রিপ্রেসর থাকার কারণে যাইতে পারতেছে না। তাহলে ভাই এই যে যাওয়াটা না যাওয়াটা কিসের উপর ডিপেন্ড করে? কিছু জিনিসের উপর তো ডিপেন্ড করবে। সারা জীবন কি এভাবে ব্লক করে রাখবে? সারা জীবন কি রিপ্রেসরতে এই রাস্তাটা কি ব্লক করে রাখবে এভাবে? সারা জীবন কি ট্রাফিক জ্যাম থাকে? কোনো না কোনো এক সময় তো ট্রাফিক জ্যাম ছুটে যায়। তো ভাই এগুলো কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া? এই সুইচ অফ হবে অন হবে এগুলো কিসের উপর ডিপেন্ড করে? রিপ্রেসরটাও বা কিসের উপর ডিপেন্ড করে? এই যে রিপ্রেসর কি ইচ্ছা মতো এসে এর ইচ্ছা হয়েছে বসে গেছে, ইচ্ছা হয়েছে বসে নাই, এরকম কোনো কি একটা ফ্যাক্টর আছে ভাইয়া? কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে? মানে আমার কথা বুঝতেছ? মাঝে রিপ্রেসরের ইচ্ছা হয়েছে এখানে বসে গেছে, রিপ্রেসরের ইচ্ছা হয় নাই বসে নাই, এটা কি রিপ্রেসরের উপর ডিপেন্ড করবে নাকি তার ইচ্ছার উপর কি ডিপেন্ড করবে নাকি অন্য কিছুর উপর ডিপেন্ড করবে? ভাই রিপ্রেসর কে? রিপ্রেসর কেউ না। রিপ্রেসর ভাই কোনো একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। রিপ্রেসর, এই যে রিপ্রেসর রাস্তাটা ব্লক করবে কিনা সেটা নিজে নির্ধারণ করে দেয় না। মানে এই রেগুলেটরি জিন কখন কাজ করবে, এই রেগুলেটরি জিন মানে এই রিপ্রেসর, এখান থেকে যে রিপ্রেসরটা তৈরি হচ্ছে, এই রিপ্রেসরটা যে এখানে বসতেছে সেটা সে তার ইচ্ছা মতো বসে না, তার ইচ্ছা অনুযায়ী বসে না, কিছু ফ্যাক্টর কাজ করে। আর ফ্যাক্টরটা হচ্ছে ল্যাকটোজ। ফ্যাক্টরটা হচ্ছে ল্যাকটোজ সুগার। That's why it is called lac operon. That's why it is called lac operon. Lac means lactose. Lac means lactose. ফ্যাক্টরটা ডিপেন্ড করে ল্যাকটোজের উপর, ঠিক আছে ভাই? ল্যাকটোজটা ব্যাকটেরিয়া না, এটা ব্যাকটেরিয়ার ভিতরে হচ্ছে। তো ল্যাকটোজটা ব্যাকটেরিয়া ইউজ করে কি জন্য বলো তো একটু? এনার্জির জন্য। কিসের জন্য? আমরা খাবার খাই কিসের জন্য? রেসপিরেশনে পড়ছো না? আমরা খাবার খাই কিসের জন্য? এনার্জির জন্য। তো ব্যাকটেরিয়া কি খাবার ছাড়া বাঁচবে? এরা তো ভাই প্রাণী, এরাও তো ভাই লাইফ আছে এদের। এটা কি খাবার ছাড়া বাঁচবে? এদের খাবার লাগবে না? এটা ব্যাকটেরিয়া একটা খাবার, ল্যাকটোজটা ব্যাকটেরিয়া একটা খাবার। যেরকম গ্লুকোজ আমাদের একটা খাবার, ল্যাকটোজটাও ব্যাকটেরিয়া একটা খাবার, ঠিক আছে? তো ল্যাকটোজটা ব্যাকটেরিয়া একটা খাবার, এটা তো বুঝলা। তো ল্যাকটোজটা কিভাবে ব্যাকটেরিয়াটাকে এনার্জি হিসেবে ইউজ করবে? ব্যাকটেরিয়া কি করবে? ইকোলাই ব্যাকটেরিয়া এই 3 ধরনের ল্যাকটোজের ভাঙার জন্য 3 ধরনের এনজাইম তৈরি করবে। ল্যাকটোজকে ভাঙার জন্য আমি শুরুতে দেখাইছি, ল্যাকটোজকে ভাঙার জন্য এনজাইম লাগবে ভাই। কোনো কিছুকে ভাঙার জন্য এনজাইম কাজ করে। তোমরা ভাই জানো কেমিস্ট্রিতেও পড়ো প্রভাবক, ক্যাটালিস্ট। কোনো একটা বিক্রিয়া করার জন্য কি লাগে? ক্যাটালিস্ট লাগে, প্রভাবক লাগে। তেমনি বায়োকেমিক্যাল, আমাদের বডিতে যে রিয়াকশনগুলো হয়, বিক্রিয়া হয়, এগুলোর জন্য কি লাগে? এনজাইম লাগে। তো ল্যাকটোজকে ভাঙার জন্য তো একটা এনজাইম লাগবে। আর এনজাইম ইজ প্রোটিন। এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তার মানে এনজাইম তৈরির জিন তো থাকতে হবে ব্যাকটেরিয়াতে। এই যে 3 ধরনের জিন আছে না, এই যে এনজাইম তৈরির জিন আছে না ব্যাকটেরিয়াতে, এই এনজাইম তৈরির জিনটা যদি এক্সপ্রেস হয় এখান থেকে এনজাইম তৈরি হবে। কি এনজাইম? ল্যাকটোজকে ভাঙার জন্য যে এনজাইম লাগবে সে এনজাইম তৈরি হবে। ঘটনাটা বুঝতে পারতেছো? তাহলে ফ্যাক্টরটা আসলে কি? খাবার। ফ্যাক্টরটা হচ্ছে কি? খাবার। এই রিপ্রেসর বসবে কি বসবে না এটা সে নিজের ইচ্ছা মতো বসে না, এই খাবারটার উপর ডিপেন্ড করে। আসো, এই 3 ধরনের জিন থেকে আমরা 3 ধরনের এনজাইম পাবো। এই 3 ধরনের জিন, এটা তো জিন থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিন মিন্স এনজাইম। দেখো একটু কি কি এনজাইম হতে পারে, এখান থেকে প্রথমে দেখো ল্যাকজেট, এটাকে বলে। এখান থেকে আমি যে প্রোটিনটা পাবো এটা একটা জিন। এখান থেকে আমি যে এনজাইম মানে প্রোটিন, এই জিন থেকে যে এনজাইমটা পাবো এটার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস। নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস। এটা একটা হচ্ছে কি এনজাইম, এটা হচ্ছে কি একটা এনজাইম। কোত্থেকে তৈরি হবে? ল্যাকজেট থেকে। বিটা গ্যালাক্টোসাইডের কাছ থেকে একটু বলি ভাই, এটা হচ্ছে ল্যাকটোজ সুগার। ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ল্যাকটোজের 2 ধরনের মনোস্যাকারাইড থাকে। কি কি? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তো কি করবে জানো? বিটা গ্যালাক্টোসাইড এনজাইমটা গ্লুকোজ আর গ্যালাক্টোজের মাঝখানে যে বন্ড আছে
গ্লুকোজ আর গ্যালাক্টোজের মাঝখানে যে বন্ড আছে এটা ভেঙে দিবে, ভেঙে দেওয়ার কারণে গ্লুকোজ আলাদা হয়ে যাবে, গ্যালাক্টোজ আলাদা হয়ে যাবে। ফলে এই গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে ব্যাকটেরিয়া কি পাবে? এনার্জি পাবে। এই গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে ব্যাকটেরিয়া কি পাবে? গ্লুকোজ এনার্জি পাবে। ব্যাকটেরিয়া এটা কেন করে ভাই? এনজাইমটা তৈরি করতেছে কি জন্য? ব্যাকটেরিয়া ল্যাকটোজকে ভাঙার জন্য। ল্যাকটোজকে যদি ভাঙে তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাবো, আর গ্লুকোজ আর গ্যালাক্টোজকে ভাঙা যায় না। এই দুইটা থেকে ব্যাকটেরিয়া কি পাবে? এনার্জি পাবে। ঠিক আছে, এবার আসো এখান থেকে যে এনজাইমটা তৈরি হয় ল্যাক ওয়াই থেকে যে এনজাইমটা তৈরি হয় এটার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েস। এটা আবার আরেকটা এনজাইম, যেহেতু এটা একটা জিন, এই জিন থেকে আরেকটা এনজাইম তৈরি হবে, নাম হচ্ছে কি? বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েস। এটার কাজ কি? এটা হচ্ছে ই কলাই সেল, এটা হচ্ছে ই কলাই, এটাই হচ্ছে ই কলাই সেল। এখন ই কলাই সেলের এই জায়গায় মানে মেমব্রেনের দিকে একটা রিসেপ্টর থাকে এবং বাইরে থাকে ল্যাকটোজ, বাইরে থাকে কি? ল্যাকটোজ। তো এখানে যে এনজাইমটা থাকে এটা ল্যাকটোজকে ভিতরে ঢুকায়। তাহলে ই কলাই সেলের ভিতরে এইদিকে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে কি? বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েস। পারমিয়েস হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি মানে কি? আসতে দেওয়া। পারমিয়াবিলিটি মানে কি? আসতে দেওয়া। তো বাইরে তো অনেকগুলো ল্যাকটোজ থাকবে, তো এই এনজাইমটা কি করবে? বাইরের থেকে ল্যাকটোজকে ভিতরে ঢুকাবে। এই এনজাইমটা বাইরের থেকে ল্যাকটোজকে ভিতরে ঢুকাবে আর ভিতরে দিয়ে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করবে। এটাকে ভাঙবে হচ্ছে ল্যাকজেট ভাঙবে। ল্যাকজেট ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে এনার্জি পাবে। ঠিক আছে, তারপর দেখো এই এনজাইমটা, এখান থেকে আমরা যে এনজাইমটা পাবো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেস। এই এনজাইমটার কাজ এখনো জানা যায় নাই। ট্রান্স অ্যাসিটাইলেসের এনজাইমটার কাজ এখনো জানা যায় নাই, তেমন কাজ এখনো জানা যায় নাই। তাহলে ল্যাক অপেরণে আমরা 3 ধরনের জিন পাই এবং 3 ধরনের জিন থেকে 3 ধরনের প্রোটিন এনজাইম তৈরি হয়। আর ওই 3 ধরনের এনজাইম ল্যাকটোজ সুগারকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করে এবং গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে ব্যাকটেরিয়া কি পায়? এনার্জি পায়। কি পায়? এনার্জি পায়। এখন কথা হচ্ছে এটাকে ল্যাক অপেরণ কেন বলে? যখন ল্যাকটোজ উপস্থিত থাকবে, যখন ল্যাকটোজ কি থাকবে? প্রেজেন্ট থাকবে। কি থাকবে ভাই? ব্যাকটেরিয়াকে গ্রো করানোর জন্য কিছু মিডিয়াম দিতে হয়, মিডিয়ামে খাবার দিতে হয়, নাহলে ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি করবে না। ওই মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে, মানে খাবার হিসেবে যদি ব্যাকটেরিয়ার চারিদিকে ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ থাকলে কি হবে দেখো। প্রথমে আসো, এটা হচ্ছে ল্যাকটোজ প্রেজেন্ট। প্রথমে অ্যাবসেন্ট থাকলে কি হয় এটা দেখো, তাহলে প্রেজেন্ট থাকলে কি হবে এটা বুঝবা। প্রথমে দেখো ল্যাকটোজ যদি না থাকে তাহলে কি হবে? ইফ ল্যাকটোজ ইজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এই রেগুলেটরি জিনটা এই রিপ্রেসর তৈরি করবে। ফ্যাক্টর বলছি না, এটা কি? এটা তো নিজের ইচ্ছা অনুযায়ী বসে না, কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টরগুলো বলতেছি। ইফ ল্যাকটোজ ইজ অ্যাবসেন্ট তাহলে কি হবে? এই রেগুলেটরি জিনটা এই রিপ্রেসর প্রোটিনটা তৈরি করবে, আর এই রিপ্রেসর প্রোটিনটা এখানে করে আস্তে করে বসে যাবে, রাস্তা ব্লক করে দিবে, যার কারণে আরএনএ পলিমার অপারেটরে বসবে। অপারেটরে বসে রাস্তা ব্লক করে দিবে, মানে অপারেটরের সুইচ কি হয়ে যাবে? অপারেটরের সুইচ অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। কারণ কি? রিপ্রেসরটা এই জায়গায় বসছে। অপারেটরের সুইচ অফ হয়ে যাবে, রিপ্রেসরটা এই জায়গায় বসছে এই জন্য, আর রাস্তা ব্লক করে দিবে, যার কারণে এই আরএনএ পলিমারেজ এনজাইমটা এদিক দিয়ে যাইতে পারবে না এবং ল্যাকটোজকে ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার এগুলো তৈরি হবে না। ল্যাকটোজকে ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার ওগুলো তৈরি হবে না। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো তো, যদি ল্যাকটোজ না থাকে তাহলে এনজাইম তৈরি করে লাভ কি? কি রে ভাই? যদি ল্যাকটোজ না থাকে তাহলে এনজাইম তৈরি করে লাভ কি? এনজাইম তো তৈরি করবে ল্যাকটোজকে ভাঙার জন্য। এনজাইম তো তৈরি করবে ল্যাকটোজকে কিসের জন্য? ভাঙার জন্য, মানে ওখান থেকে এনার্জি পাওয়ার জন্য। ইকলাই ব্যাকটেরিয়া কি করবে? ল্যাকটোজের কে ভাঙার জন্য এনজাইম তৈরি করবে। এখন ল্যাকটোজে যদি না থাকে এর ভাই এনজাইম তৈরি করে লাভটা কি? কাজটা কি? এর ওই ধরনের এনজাইম তৈরি করার কাজটা কি? ল্যাকটোজ নাই, ল্যাকটোজ থাকলে না এনজাইম তৈরি করব। তাহলে ল্যাকটোজ না থাকলে কি হয়?
এই রেগুলেটরি জিন রিপ্রেসর প্রোটিনটা তৈরি করে, রিপ্রেসর প্রোটিনটা অপারেটরে গিয়ে বসে, অপারেটর, যার ফলে অপারেটরের সুইচ অফ হয়ে যায়, সুইচ অফ। অপারেটরের সুইচ অফ হওয়ার কারণে এদিক দিয়ে একটা ব্লক ক্রিয়েট হয় এবং এই আরএনএ পলিমারেজ এদিক দিয়ে যাইতে পারে না, যার কারণে এখান থেকে এমআরএনএ তৈরি হয় না, যার কারণে এখান থেকে এনজাইম তৈরি হয় না। আমার কথা বুঝছো? ফ্যাক্টরটা বুঝছো? বাট ইফ ল্যাকটোজ ইজ প্রেজেন্ট তাহলে কি হয়? ইফ ল্যাকটোজ ইজ প্রেজেন্ট, ভাই খুবই ডিটেলস বলতেছি ভাই, ডিটেলস বলতেছি এই জন্য কারণ ল্যাক অ্যাপারেন্ট কি, জিন রেগুলেশন কি, ডিটেলস না বললে এগুলো ভাই বোঝা যায় না, এগুলো খুবই লেন্দি প্রসেস, ঠিক আছে? ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে কি হয়? এখন ল্যাকটোজ প্রেজেন্ট আছে, এখন ব্যাকটেরিয়া খুশি, আই এম সো হ্যাপি। ব্যাকটেরিয়া বলবে কি, ইকলাই ব্যাকটেরিয়া কি বলবে? আই এম সো হ্যাপি বিকজ ল্যাকটোজ ইজ প্রেজেন্ট, মাই ফুড ইজ রেডি, আমার খাবারটা রেডি, আমার খাবার আছে, এখন আমি খাবো, ঠিক আছে? ওই বাবুকে খাওয়াই না, ওইটা না কিন্তু, না? আচ্ছা যাই হোক, ল্যাকটোজ তোর বাবু না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ল্যাকটোজ ব্যাকটেরিয়ার কি খাবার, তাহলে ল্যাকটোজ ব্যাকটেরিয়া খুশি, ভাই ল্যাকটোজ চলে আসছে, আমার খাবার চলে আসছে, এবার আমি খাবো। ভাই খাইতে হলে এনজাইম তৈরি করতে হবে। তুমি যদি খাইতে হয় তোমাকে টাকা দিয়ে খাইতে হবে, দোকান থেকে যদি কিছু কিনে খাইতে চাও তোমাকে টাকা দিতে হবে। তো ল্যাকটোজ খাবার তো আসছে ঠিকই আছে, এখন খাবারটা কি ফ্রিতে পাবে? না ভাই, এই জিনগুলা থেকে এনজাইম তৈরি হইতে হবে, যখনই এনজাইমগুলো তৈরি হবে তখনই এনজাইমটা ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করবে এবং ওই গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে ব্যাকটেরিয়া কি এনার্জি পাবে। এখন কথা হচ্ছে ভাইয়া রাস্তা তো ব্লক, রিপ্রেসর প্রোটিনটা রাস্তা ব্লক করে ফেলছে ভাইয়া, এখান থেকে কিভাবে এখন এনজাইম পাবো আমরা? ল্যাকটোজ তো প্রেজেন্ট আছে, ঠিক আছে ভাইয়া, ভাই ব্যাকটেরিয়ার খাবার রেডি, ঠিক আছে ভাই, রাস্তা তো ব্লক, কি করা যায়? জগতে প্রতিটা জিনিসের সমাধান আছে, সমাধান ছাড়া কিছু নাই জগতে, ঠিক আছে? ডিপ্রেশনেরও সমাধান আছে, অনেকে ডিপ্রেস হয়ে যায়, তোমরা অনেকে না ছোটোখাটো জিনিসের জন্য ডিপ্রেস হয়ে যায়, যার কারণে আমরা দেখতেছি অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ আত্মহত্যা করতেছে। বাট জগতের প্রতিটা জিনিসেরই কি আছে? সমাধান আছে। তাদেরও সমাধান থাকতো যদি তারা একটু সময় নিত, এটারও একটা সমাধান আছে। কিভাবে? দেখো, রাস্তা ব্লক হয়েছে কিসে? ব্লকটা কি সরানো যায় না? রাস্তা ব্লক কি হয়েছে কিসে? ব্লকটা কি সরানো যায় না? ল্যাকটোজ প্রেজেন্ট না? তো ল্যাকটোজ কি করবে জানো? এই ল্যাকটোজটা প্রেজেন্ট না, ল্যাকটোজ আস্তে করে এই রিপ্রেসর প্রোটিনের উপর বসে যাবে। তাহলে কি করবে? এটা হচ্ছে রিপ্রেসর, আমি এগুলো লিখে দিচ্ছি না, এগুলো শুরুর দিকে বলছিলাম, এটা হচ্ছে রিপ্রেসর। এটার কারণে অপারেটরের সুইচটা অফ হয়ে গেছে, যার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে, যার কারণে এটা যাইতে পারতেছে না। এখন ল্যাকটোজ তো প্রেজেন্ট, এখন ব্যাকটেরিয়া খাবার আছে, এখন ল্যাকটোজ কি করবে? আস্তে করে রিপ্রেসরের উপর বসে যাবে। দেখো ল্যাকটোজটা রিপ্রেসরের উপর বসে গেছে, এখন কি করবে জানো? রিপ্রেসরকে এভাবে পুল করবে, উপরের দিকে উঠাবে, ল্যাকটোজটা রিপ্রেসরকে উপরের দিকে উঠাবে, এই ল্যাকটোজটা রিপ্রেসরকে উপরের দিকে উঠাবে। দেখো কিভাবে এই ল্যাকটোজটা রিপ্রেসরকে কি করলো? উপরের দিকে উঠাই দিল। এই রিপ্রেসর, ভাই রাস্তা ফ্রি, ভাই যান আপনি, এখন রাস্তা ফ্রি। এখন আরএনএ পলিমারেজ এদিক দিয়ে যাবে, প্রতিটা যে এখান থেকে একটা এমআরএনএ তৈরি করবে, মানে পলিসিস্টনিক এমআরএনএ, যেখানে 3টা জিন থাকবে এবং ওই জিনটা থেকে 3টা প্রোটিন তৈরি হবে, 3টা এনজাইম তৈরি হবে। কি তৈরি হবে? কি এনজাইমটা আমি দেখাইছি, 3টা এনজাইম তৈরি হবে। আর ওই এনজাইমগুলো ল্যাকটোজকে ভেঙে ল্যাকটোজ থেকে নিউট্রিয়েন্ট মানে শক্তি পাবে। তার মানে এই জিনটা রেগুলেট হচ্ছে, কন্ট্রোল হচ্ছে কার দ্বারা? ল্যাকটোজের উপস্থিতি এবং অনুপস্থিতি দ্বারা। যদি ল্যাকটোজ না থাকে এই জিনটা তৈরি হওয়ার কোনো দরকার নাই, নষ্ট হবে, অপচয় হবে। এই জিনটা থেকে প্রোটিন তৈরি হওয়ার কোনো দরকার নাই, কারণ এনজাইমের কাজ হচ্ছে ল্যাকটোজকে ভাঙা। ল্যাকটোজ যদি না থাকে এনজাইম কাজ করবে কোথায়? ল্যাকটোজের জন্য যে এনজাইম দরকার এগুলো কাজ করবে কেন? তার মানে ওই এনজাইম তখন তৈরি হওয়ার দরকার নাই যদি ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে। তাহলে যার কারণে এই রিপ্রেসর
তা অপারেটরের উপরে বসে, অপারেটরের সুইচ অফ হয়ে যায়, আরএনএ পলিমারেজ যাইতে পারে না, যার কারণে জিনটাও তৈরি হয় না। বাট যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তখন ব্যাকটেরিয়া ওই ল্যাকটোজটাকে খাবার হিসেবে গ্রহণ করতে চাইবে। তখন ব্যাকটেরিয়া কি করবে, বলবে যে এই রিপ্রেসর প্রোটিনটা, এই জিনটা তখন কাজ করবে না। মোট কথা রিপ্রেসর প্রোটিনটা এখানে থাকবে, ঠিক আছে। তখন ল্যাকটোজটা রিপ্রেসর প্রোটিনের উপর বসে রিপ্রেসরকে উপরের দিকে তুলবে রাস্তা ফ্রি করার জন্য। এখন রাস্তা ফ্রি, এখন সুইচ অন, এখন ফ্যানের সুইচ কি অন, মানে অপারেটরের সুইচ অন হয়ে গেছে, রাস্তা ফ্রি, সুইচ অন। এবার আরএনএ পলিমারেজ এদিক দিয়ে যাবে, এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ থেকে 3টা এনজাইম তৈরি করবে এবং ওই এনজাইমগুলো ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করবে, আর ওখান থেকে ব্যাকটেরিয়া কি পাবে, এনার্জি পাবে। দেখছো, দিস ইজ কল্ড জিন রেগুলেশন। মানে জিন চাইলে যখন ইচ্ছা তখন প্রোটিন তৈরি করতে পারবে না, জিন চাইলে যখন ইচ্ছা তখন প্রোটিন তৈরি করতে পারবে না, কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিছু রেগুলেশনের উপর ডিপেন্ড করে। দিস ইজ কল্ড ল্যাকটোপরন অর জিন রেগুলেশন। আচ্ছা, শুধু কি আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, একটু সময় নিই ভাইয়া, সেটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা ভাইয়া, ল্যাকটোজ তো বুঝলাম, যদি ভাইয়া গ্লুকোজ থাকে, তুমি কি জানো, ধরো আমি খাবারগুলোকে ব্যাকটেরিয়ার গার্লফ্রেন্ড বলতেছি, ওকে, ধরে নাও, মজা আছে। খাবারগুলোকে আমি ধরলাম ব্যাকটেরিয়ার গার্লফ্রেন্ড, ইকলাই ব্যাকটেরিয়ার গার্লফ্রেন্ড। ইকলাই ব্যাকটেরিয়ার 2টা গার্লফ্রেন্ড আছে। কি আছে? ইকলাই ব্যাকটেরিয়ার 2টা গার্লফ্রেন্ড আছে। কে জানো? একটা হচ্ছে ল্যাকটোজ আর একটা হচ্ছে গ্লুকোজ। ভাই এর 2টা গার্লফ্রেন্ড ভাই, কিভাবে হ্যান্ডেল করে জানি না, বাট এর 2টা গার্লফ্রেন্ড, একটা হচ্ছে ল্যাকটোজ আর একটা হচ্ছে গ্লুকোজ। কথা হচ্ছে কাকে প্রায়োরিটি দিবে, কথা হচ্ছে এটা। ধরো দুজনই বললো যে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, দুজনই বললো, ল্যাকটোজে বললো, গ্লুকোজকে বললো। কাকে বললো? ইকলাইকে, যে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। এখন তো ইকলাই ব্যাকটেরিয়া পড়লো ভেজালে। আরে ভাই, কারে চুজ করবো, কার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো? ইকলাই ব্যাকটেরিয়া বলবে কার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। তো ইকলাই ব্যাকটেরিয়া পছন্দ যাকে, তাকেই তো পাঠাবে। তো কথা হচ্ছে ইকলাই ব্যাকটেরিয়া পছন্দ হচ্ছে গ্লুকোজকে। ভাই, ইকলাই ব্যাকটেরিয়ার পছন্দ হচ্ছে গ্লুকোজকে, খুব বেশি পছন্দ করে। যদিও তার আরেকটা গার্লফ্রেন্ড আছে, গ্লুকোজকে খুব বেশি পছন্দ করে। কে? ইকলাই। কেন পছন্দ করে জানো? 2টা কারণ আছে। পছন্দ করার তো একটা কারণ থাকতেই পারে, হয়তো ইমোশন, যদি আমরা মানুষের ক্ষেত্রে বলি ইমোশনটা কাজ করে, বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো এরকম ইমোশন কিছু নাই। সে নিজের স্বার্থ দেখবে, ইকলাই ব্যাকটেরিয়া নিজের স্বার্থ দেখবে। মানুষের ক্ষেত্রে হয়তো ইমোশন কাজ করে, বাট ইকলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এত ইমোশন এরা গণে না। ইকলাই ব্যাকটেরিয়া নিজের স্বার্থ দেখবে। কীরকম স্বার্থ ভাইয়া? তো কি জানো, ইকলাই ব্যাকটেরিয়া কেন গ্লুকোজকে বেশি পছন্দ করে? কারণ হচ্ছে গ্লুকোজকে ভাঙতে কোনো এনার্জি লাগে না। গ্লুকোজকে ভাঙতে ইকলাই ব্যাকটেরিয়ার কোনো এনার্জি লাগে না ভাই, কোনো এনার্জি লাগে না। কিন্তু ল্যাকটোজকে ভাঙতে ভাই এনার্জি লাগে। কি লাগে? এনার্জি লাগে। তার কারণটা কি? গ্লুকোজকে ভাঙতে ইকলাইয়ের কোনো এনার্জি লাগে না, যার কারণে ইজিলি সে গ্লুকোজ থেকে কি করতে পারে, নিউট্রিয়েন্ট হিসেবে কি করতে পারে, খাবার হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু ল্যাকটোজকে প্রথমে ভাঙতে হবে এনজাইম দিয়ে। এই যে দেখো 3 ধরনের এনজাইম তৈরি করতে হয়েছে তাকে, প্রথমে 3 ধরনের এনজাইম তৈরি করতে হয়েছে, তারপর একে ভাঙতে হবে, তারপর ভাঙলে ওখানে পাবো গ্লুকোজ আর গ্যালাক্টোজ, তারপর ওখান থেকে শক্তি পাবো। তার মানে ভাঙার জন্য শক্তি লাগে না, এটিপি লাগে না। তার মানে ইকলাই ব্যাকটেরিয়া এনার্জি, ল্যাকটোজকে ভাঙতে এনার্জি দরকার হবে, কিন্তু গ্লুকোজকে ভাঙতে কোনো এনার্জি দরকার হবে না, যার কারণে সে গ্লুকোজকে খুব বেশি পছন্দ করে। আরেকটা রিজন হচ্ছে ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজের উপস্থিতি বেশি। মোট কথা হচ্ছে গ্লুকোজ ইকলাইকে বেশি টাইম দেয়, টাইম পাস করে। অনেকে কি করে, টাইম পাসের জন্য রিলেশন করে, তাই না? মানুষের ক্ষেত্রে যদি বলি, তো গ্লুকোজ বেশি টাইম দেয় কাকে? ইকলাইকে। মানে আমি এটা বুঝতে যাচ্ছি, ইকলাই ব্যাকটেরিয়ার চারপাশে গ্লুকোজের পরিমাণটা বেশি, ইকলাই ব্যাকটেরিয়ার চারপাশে গ্লুকোজের পরিমাণটা বেশি, যার কারণে ইকলাইয়ের ফার্স্ট চয়েস হচ্ছে গ্লুকোজ। সে খুব বেশি গ্লুকোজকে পছন্দ করে। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি গ্লুকোজ আর ল্যাকটোজ 2টাই প্রেজেন্ট থাকে,
যদি গ্লুকোজ আর ল্যাকটোজ দুইটা প্রেজেন্ট থাকে তাহলে আনসার হবে গ্লুকোজ। এটা অফ, ল্যাক অপেরন অফ, অফ করে দিবা, একদম ঠুস করে অফ করে দিবা, সুইচ অফ করে দিবা। মানে হচ্ছে গ্লুকোজ যদি প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে এবং ল্যাকটোজও থাকে, তবে ইকলের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গ্লুকোজ। দ্যাট মিনস তখন ল্যাকটোজ থাকলেও এই এনজাইমটা তৈরি হবে না, মানে ল্যাক অপারেন্টটা অফ থাকবে, ল্যাক অপারেন্টটা অফ থাকবে। কারণ এনজাইম তৈরি করে লাভ কি, ইকলে তো তার সঙ্গী বেছে নিল। তো ল্যাকটোজ বেচারা বলবে আমার আর ওয়েট করে কোনো লাভ নাই, আমি এটা অফ করে দিই, আমি এটা অফ করে দিই। কারণ ইকলাই তো তার ফার্স্ট চয়েসকে পেয়ে গেল, ইকলাই তার পছন্দের মানুষকে পেয়ে গেল, গ্লুকোজকে পেয়ে গেল, তাহলে আমার এই প্রক্রিয়াটা করে লাভ কি? তাহলে নর্মালি ল্যাক অপারেন্ট ইজ 90% অফ, সবসময় ল্যাক অপারেন্টটা অফ থাকে। কারণ কি ল্যাক অপারেন্টটা সবসময় অফ থাকে কি জন্য? কারণ ইকলের ফার্স্ট চয়েস হচ্ছে গ্লুকোজ এবং সবসময় গ্লুকোজ বেশি প্রচুর পরিমাণে থাকে, যার কারণে ইকলে গ্লুকোজকে বেছে নেয়। তাহলে ল্যাকটোজের দরকার নাই কোনো, যার কারণে এই ল্যাক অপারেন্টটা, তাহলে এনজাইমটাও দরকার নাই, এই প্রসেসটারও দরকার নাই, এই প্রসেসটারও দরকার নাই। তো সব মাথায় রাখবা সবসময় ল্যাক অপারেন্টটা অফ থাকে। কিন্তু কিছু সার্টেন কন্ডিশনে ল্যাক অপারেন্টটা চালু কখন জানো? এ বেচারা যখন থাকে না গ্লুকোজ। এখন ধরো বিয়ে ঠিক হয়ে গেল, প্রপোজাল পাঠালো কাকে? বিয়ে প্রপোজাল পাঠালো গ্লুকোজকে। এখন অ্যাক্সিডেন্টলি গ্লুকোজ অ্যাক্সিডেন্টে মারা গেল, গার্লফ্রেন্ড বলতেছে তো তাই, ইকলাই ব্যাকটেরিয়ার গার্লফ্রেন্ড মানে গ্লুকোজ অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন গ্লুকোজ ইকলাই বেচারা খুবই ডিপ্রেসে ভুগতেছে, তার পছন্দের মানুষ কি মারা গেল, মানে গ্লুকোজটা এখন অ্যাবসেন্ট। মানে ইকলাই বলবে, ইকলাই একটা সমাধান খুঁজবে, এভাবে ডিপ্রেশনে সে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ইকলাই বলবে একটা সমাধান তো দরকার। হ্যাঁ, আমার সেকেন্ড চয়েস ল্যাকটোজ আছে না, কিরে ইকলাইয়ের সেকেন্ড গার্লফ্রেন্ড আছে না ল্যাকটোজ। এখন ইকলাই ব্যাকটেরিয়া বলবে ঠিক আছে এভাবে তো আর থাকা যায় না, এবার আমি ল্যাকটোজের সাথেই ঘর বাঁধি, ল্যাকটোজের সাথেই ঘর বাঁধি। তো ল্যাকটোজকে এবার সে কি করবে? ইউজ করবে ইন দ্য অ্যাবসেন্স অফ গ্লুকোজ, যদি গ্লুকোজ না থাকে। আর ল্যাকটোজ যদি ইউজ করতেছে তাহলে ল্যাক অপারেন্টটা অন হয়ে যাবে, অপারেটরের সুইচ অন হয়ে যাবে, রিপ্রেসরটা এভাবে পুল হয়ে যাবে, এটা ট্রান্সক্রাইব হয়ে যাবে, এনজাইম তৈরি হয়ে যাবে, এনজাইমটা ল্যাকটোজকে ভাঙবে, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করবে, আর গ্লুকোজ আর গ্যালাক্টোজ থেকে ইকলাই ব্যাকটেরিয়া শক্তি পাবে। This whole process is called gene regulation. That means জিন চাইলে যখন ইচ্ছা তখন যে কোনো ধরনের প্রোটিন তৈরি করতে পারে না, কিন্তু ফ্যাক্টরের উপর কি করে? ডিপেন্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে জিন রেগুলেশন। ঠিক আছে, বুঝতে হবে জিন রেগুলেশন কি? জিন রেগুলেশন একটা সিম্পল ব্যাখ্যা হচ্ছে ল্যাক অপারেন্ট। আমি ল্যাক অপারেন্ট দিয়ে পুরো জিন রেগুলেশনটা বুঝে দিয়েছি। কেউ যখন জিন রেগুলেশন পড়ে এই ল্যাক অপারেন্টটাই পড়ে, কারণ এটা হচ্ছে বেসিক মডেল। এটা বুঝলে জিন রেগুলেশন বোঝা যায়। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।